ক্লাস 10 4.1 অ্যাকচুয়ালি 4.1 এবং 4.2 দুটো চ্যাপ্টার মিলে হচ্ছে তাপের ঘটনাসমূহ। তার মধ্যে আজকে 4.1 কিছুটা আলোচনা করব। 4.1-এ যেটা আলোচনা করব সেটা হচ্ছে তাপীয় প্রসারণ বা থার্মাল এক্সপানশন। কঠিন, তরল এবং গ্যাসীয় সমস্ত ধরনের পদার্থে তাপ প্রয়োগ করলে সাধারণত তাদের প্রসারণ হয় এবং তাপ নিষ্কাশন করলে সংকোচন হয়। এই তাপ প্রয়োগ করলে প্রসারণ হয়, তার সাথে সাথে কঠিন, তরল বা গ্যাসীয় পদার্থের উষ্ণতা বৃদ্ধি হয়। উষ্ণতা বৃদ্ধিটাই বোঝায় যে তারা আসলে তাপ পাচ্ছে। তাপ প্রয়োগের ফলে কোনো পদার্থের যে প্রসারণ হয়, তাপ প্রয়োগের ফলে কোনো পদার্থের যে প্রসারণ হয় তাকে ওই পদার্থের তাপীয় প্রসারণ বলে। কঠিন, তরল ও গ্যাস এই তিন প্রকার ভৌত অবস্থাতেই তাপ প্রয়োগে পদার্থের প্রসারণ ঘটে। সুতরাং ভৌত অবস্থার ভিত্তিতে প্রসারণ তিন প্রকার হয়: কঠিনের প্রসারণ, তরলের প্রসারণ ও গ্যাসের প্রসারণ। তার মানে তাপ প্রয়োগ করলে কঠিনের প্রসারণ হয়, তরলেরও প্রসারণ হয়, গ্যাসেরও প্রসারণ হয়। কিন্তু কিছুটা পার্থক্য আছে, সেটা আগে একটু বুঝে নাও। সমপরিমাণ উষ্ণতা বৃদ্ধিতে কঠিন, তরল ও গ্যাসীয় পদার্থের প্রসারণ সমপরিমাণ হয় না। মানে একই পরিমাণ টেম্পারেচার ইনক্রিজ করলে, তাপ দিয়ে তো বললাম তাপ দেওয়ার সাথে সাথে টেম্পারেচার ইনক্রিজ হয়, টেম্পারেচার ইনক্রিজ হলে তরল ও গ্যাসের তুলনায় কঠিনের প্রসারণ অত্যন্ত কম হয়। তরল ও গ্যাসের তুলনায় কঠিনের প্রসারণ অত্যন্ত কম হয়। আবার এরপরে আমরা কঠিনের প্রসারণ নিয়ে যদি আলোচনায় আসি, কঠিনের তিন ধরনের প্রসারণ হয়। এক নম্বর হচ্ছে কঠিনের দৈর্ঘ্য বরাবর প্রসারণ হয়, কঠিনের ক্ষেত্রফলের প্রসারণ হয়, আর কঠিনের আয়তনের প্রসারণ হয়। তো এই তিনটেকে বলা হয় রৈখিক বা দৈর্ঘ্য প্রসারণ, ক্ষেত্র প্রসারণ ও আয়তন প্রসারণ। তাহলে কঠিনের দৈর্ঘ্য বরাবর প্রসারণ হয়, মানে দৈর্ঘ্য প্রসারণ হয়। ক্ষেত্র বরাবর মানে ক্ষেত্রফলের প্রসারণ হয় বা ক্ষেত্র প্রসারণ হয়, এবং আয়তনের প্রসারণ হয়। কঠিন পদার্থের প্রসারণের বৈশিষ্ট্য তোমরা কি করবে, এগুলো এক এক করে আমি ধীরে ধীরে বলছি, এগুলো কপি করে নেবে। এক নম্বর হচ্ছে কঠিন পদার্থের তাপীয় প্রসারণ সব দিকে হয়, অর্থাৎ এই প্রসারণ ত্রিমাত্রিক, থ্রি ডাইমেনশনাল। মানে দৈর্ঘ্যের দিকেও প্রসারণ হয়, প্রস্থের দিকেও প্রসারণ হয়। দৈর্ঘ্য প্রস্থ একই সাথে প্রসারিত হলে আসলে ক্ষেত্রফল প্রসারিত হয়, সব আমি পরে এঁকে দেখাচ্ছি। আবার দৈর্ঘ্য প্রসারণের সাথে উচ্চতাও প্রসারিত হয়, যার ফলে আয়তন প্রসারিত হয়। ইন্টার মলিকুলার অ্যাট্রাকশন ফোর্স বা আন্তর আণবিক আকর্ষণ বল অত্যন্ত শক্তিশালী হওয়ায়, মানে কঠিনের অণুগুলোর মধ্যে এই ফোর্সটা খুব বেশি হওয়ায়, তাপ প্রয়োগে এদের প্রসারণ খুব কম। কঠিনের যে অণুগুলো, তাদের নিজস্ব অণুগুলোর মধ্যে যে অ্যাট্রাকশন ফোর্স আছে, যেই অ্যাট্রাকশন ফোর্স অণুগুলোকে দূরে যেতে দেয় না, সেই অ্যাট্রাকশন ফোর্স যেহেতু অনেক বেশি পাওয়ারফুল, শক্তিশালী, যে কারণে কঠিনের প্রসারণ খুব কম হয়। নেক্সট হচ্ছে তোমরা জানো দু ধরনের বস্তু আছে, সুপরিবাহী এবং কুপরিবাহী। সুপরিবাহী যাদের মধ্যে দিয়ে তাপ সহজে চলাচল করতে পারে, আর কুপরিবাহী যাদের মধ্যে দিয়ে তাপ সহজে চলাচল করতে পারে না। বলা হচ্ছে যে সুপরিবাহী বস্তু প্রসারণ কুপরিবাহী বস্তুগুলোর তাপীয় প্রসারণের তুলনায় বেশি। অর্থাৎ যে বস্তুগুলো সহজে তাপের পরিবহন করতে পারে, যারা সুপরিবাহী বস্তু, তাদের তাপ দিলে প্রসারণটা বেশি হয়। আর যাদের
তাপের পরিবহন ক্ষমতা কম, অর্থাৎ যারা সহজে তাপ পরিবহন করতে পারে না তাদেরকে তাপ দিলে তাদের তাপীয় প্রসারণটা কম হয়। কঠিনের প্রসারণ উপাদানের উপর নির্ভরশীল, মানে একই পরিমাণ উষ্ণতা বৃদ্ধিতে লোহা যতটা প্রসারিত হবে, পিতল হয়তো তার চেয়ে বেশি প্রসারিত হবে বা কম প্রসারিত হবে। এবার একটা ইন্টারেস্টিং জিনিস বলি, জেনারেলি উষ্ণতা বৃদ্ধি করলে কঠিন, তরল বা গ্যাস সবারই আয়তন প্রসারিত হয়, কিন্তু এর ব্যতিক্রম আছে। ব্যতিক্রম যেমন জল 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা পর্যন্ত তাপ দিলে, মানে তাপ দিয়ে জলের উষ্ণতা 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত বৃদ্ধি করলে জলের আয়তন প্রসারিত না হয়ে সংকুচিত হয়, অর্থাৎ এক্ষেত্রে তার আয়তনটা বাড়ার বদলে কমে যায়। এটা নিয়ে আমরা তরলের প্রসারণ যখন পড়ব এটা নিয়ে আরও আলোচনা করব। এরকম আরও কিছু কিছু পদার্থ রয়েছে। এবার যেটায় চলে যাচ্ছি সেটা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ এবং দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কাকে বলে সংজ্ঞাটা আমি একটু পরে দিচ্ছি, আগে প্রসারণ ব্যাপারটা কি, দৈর্ঘ্য প্রসারণ কি করে মেজার করে সেটা আমরা বলি। ধরো একটা দণ্ড, 1 ডাইমেনশনাল ফিগার। 1 ডাইমেনশনাল ফিগার মানে তার শুধু দৈর্ঘ্যই আছে, বাস্তবে যদিও সামান্য হলেও প্রস্থ থাকবে, দৈর্ঘ্য আছে। এই দৈর্ঘ্যটা হচ্ছে ধরা যাক L1। L1 দৈর্ঘ্যটা একটা নির্দিষ্ট উষ্ণতার দৈর্ঘ্য, মানে সব উষ্ণতায় এর দৈর্ঘ্য যে L1 থাকবে তা নয়, উষ্ণতা বাড়ালে এর দৈর্ঘ্য বাড়বে, উষ্ণতা কমালে দৈর্ঘ্য কমবে। তাহলে দৈর্ঘ্য বললে তার সাথে উষ্ণতাটা বলা উচিত, এই উষ্ণতায় দৈর্ঘ্য এত। তাহলে T1 উষ্ণতা, ধরো দৈর্ঘ্যটা হচ্ছে L1, আমি উষ্ণতা বাড়িয়ে T2 করলাম, দৈর্ঘ্যটা বেড়ে হলো L2। তাহলে কোনো একটা দণ্ড যার T1 উষ্ণতায় দৈর্ঘ্য হচ্ছে L1 এবং T2 উষ্ণতায় দৈর্ঘ্য হচ্ছে L2, তাহলে T1 থেকে T2 উষ্ণতা বৃদ্ধিতে ওর দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছে L2 মাইনাস L1। দৈর্ঘ্য বৃদ্ধি সমান সমান L2 মাইনাস L1। আর উষ্ণতা বৃদ্ধি কত? উষ্ণতা বৃদ্ধি T2 মাইনাস T1। আর কতগুলো কথা বলি, মন দিয়ে শোনো। 1 নম্বর হচ্ছে, ধরো একটা লোহার দণ্ড, এগুলো এক্সপেরিমেন্টালি সব বার করা হয়েছে। লোহার দণ্ড দৈর্ঘ্য হচ্ছে 5 মিটার, আর একটাও লোহার দণ্ড দৈর্ঘ্য হচ্ছে 10 মিটার। তার মানে দুটো একই উপাদানের দণ্ড নিলাম, বার আর কি, যাদের একটার দৈর্ঘ্য হচ্ছে 5 মিটার আর একটার দৈর্ঘ্য 10 মিটার। এই দৈর্ঘ্যটাকে প্রাথমিক দৈর্ঘ্য বলে। এই প্রাথমিক দৈর্ঘ্য বলতে L1কে বোঝায়। আর অন্তিম দৈর্ঘ্য মানে উষ্ণতা বাড়ানোর পরও দৈর্ঘ্য বৃদ্ধি হয় যে দৈর্ঘ্যটা হলো সেটা হচ্ছে L2। যাই হোক, এবার তুমি দুটো দণ্ডকেই 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত উত্তপ্ত করবে, তাহলে উষ্ণতা বৃদ্ধিটা উভয়ের ক্ষেত্রে সমান। কিন্তু দেখবে তুমি যে 5 মিটার লোহার রডটা যতটা দৈর্ঘ্য বেড়েছে, যদি 1 সেন্টিমিটার দৈর্ঘ্য বেড়ে থাকে 5 মিটার লোহার দণ্ডটা, তাহলে 10 মিটারের লোহার দণ্ডটা একই উষ্ণতা বৃদ্ধিতে 2 সেন্টিমিটার বাড়বে। ওটা যদি 1 সেন্টিমিটার হয়, এটা 2 সেন্টিমিটার বাড়বে। এই পার্থক্যটা কেন? পার্থক্য হওয়ার তো কোনো কারণ ছিল না। পার্থক্যটা হলো কারণ। কেন পার্থক্য হওয়ার কারণ ছিল না? পার্থক্য হওয়ার কারণ ছিল না, 1 নম্বর দুজনের উপাদান সমান, দুটোই লোহা। 2 নম্বর দুজনেরই উষ্ণতা বৃদ্ধি 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড করেছি। তাহলে এই পার্থক্যটা হলো কেন? পার্থক্যটা হলো হচ্ছে তাদের প্রাথমিক দৈর্ঘ্যের পার্থক্য ছিল। প্রথমটার প্রাথমিক দৈর্ঘ্য ছিল 5 সেন্টিমিটার, পরেরটার প্রাথমিক দৈর্ঘ্য ছিল
5 মিটার, পরেরটা 10 মিটার। তার মানে প্রথমটার তুলনায় দ্বিতীয়টার প্রাথমিক দৈর্ঘ্য ডবল ছিল, যে কারণে প্রথমটা যদি 1 সেন্টিমিটার বেড়ে থাকে তাহলে দ্বিতীয়টা 2 সেন্টিমিটার বেড়েছে। বোঝা গেছে? তার মানে দ্বিতীয়টার দৈর্ঘ্য যদি আমি 10-এর জায়গায় 15 মিটার নিতাম, তাহলে এটা 1 সেন্টিমিটার বাড়লে ওটা 3 সেন্টিমিটার বাড়ত। অর্থাৎ দৈর্ঘ্য বৃদ্ধিটা প্রাথমিক দৈর্ঘ্যের সাথে সমানুপাতিক। মানে কতটা দৈর্ঘ্য বৃদ্ধি হবে, যেমন এখানে দৈর্ঘ্য বৃদ্ধি L2 - L1, এটা প্রাথমিক দৈর্ঘ্য L1টা যত বড় হবে এই দৈর্ঘ্য বৃদ্ধিটাও সেই অনুপাতে বাড়বে। এটাকে যদি তুমি দ্বিগুণ করো তাহলে দৈর্ঘ্য বৃদ্ধিটাও দ্বিগুণ হবে, এটাকে যদি 3 গুণ করো দৈর্ঘ্য বৃদ্ধিটাও 3 গুণ হবে। সুতরাং আমরা একটা কথা পরিষ্কারভাবে বলতে পারি যে দৈর্ঘ্য বৃদ্ধি সমানুপাতিক প্রাথমিক দৈর্ঘ্য। শুধুই কি তাই? তাহলে আমরা অন্যভাবে আরেকবার চিন্তা করি। ধরো দুটোই লোহার দণ্ড নিল, দুটোরই দৈর্ঘ্য 5 মিটার। এবার প্রাথমিক দৈর্ঘ্যটাকে আমি সমান করে দিলাম আগে থেকে, দুটোরই 5 মিটার দৈর্ঘ্য। একটাকে তুমি 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড উত্তপ্ত করলে, আর একটাকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড উত্তপ্ত করলে, তাহলে প্রথমটায় উষ্ণতা বৃদ্ধি হচ্ছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড মাইনাস 0 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে 100 ডিগ্রি সেন্টিগ্রেড। দ্বিতীয়টায় উষ্ণতা বৃদ্ধি হচ্ছে 200 ডিগ্রি সেন্টিগ্রেড মাইনাস 0 ডিগ্রি সেন্টিগ্রেড, 200 ডিগ্রি সেন্টিগ্রেড। তুমি দেখবে প্রথমটা যদি 1 সেন্টিমিটার বেড়ে থাকে, পরেরটা 2 সেন্টিমিটার বাড়ছে। কেন এই পার্থক্য? এবার তো আর প্রাথমিক দৈর্ঘ্য আমরা আলাদা নিইনি, একই নিয়েছি, উপাদানও একই নিয়েছি। তাহলে যেটা বেরোচ্ছে বা যেটা আমরা বুঝতে পারছি, এই যে দৈর্ঘ্য বৃদ্ধিটা, সেটা উষ্ণতা বৃদ্ধির সাথেও সমানুপাতিক। তার মানে কোনো একটা একই দৈর্ঘ্যের দুটো দণ্ড, কোনোটার যা উষ্ণতা বৃদ্ধি করলে পরেরটার তার দ্বিগুণ উষ্ণতা বৃদ্ধি করলে তার দৈর্ঘ্য বৃদ্ধি দ্বিগুণ হবে, যদি তাদের প্রাথমিক দৈর্ঘ্য সমান হয়। যদি উষ্ণতা বৃদ্ধি 3 গুণ করা হয়, যদি তাদের প্রাথমিক দৈর্ঘ্য সমান থাকে, তাহলে উষ্ণতা বৃদ্ধি 3 গুণ করলে প্রথমটার ক্ষেত্রে যে পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি হবে, দ্বিতীয়টার ক্ষেত্রে দৈর্ঘ্য বৃদ্ধি তার উষ্ণতা বৃদ্ধি যদি 3 গুণ করো তাহলে 3 গুণ হবে। অর্থাৎ আমরা বলতে পারি দৈর্ঘ্য বৃদ্ধি সমানুপাতিক উষ্ণতা বৃদ্ধি। তাহলে উষ্ণতা বৃদ্ধির সাথেও সমানুপাতিক। তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি প্রাথমিক দৈর্ঘ্যের সাথে সমানুপাতিক, দৈর্ঘ্য বৃদ্ধি উষ্ণতা বৃদ্ধির সাথেও সমানুপাতিক। তার মানে এই যে রাশিটা দৈর্ঘ্য বৃদ্ধি L2 - L1, এটা L1 এর সাথেও সমানুপাতিক, প্রাথমিক দৈর্ঘ্যের সাথেও সমানুপাতিক, আবার এটা উষ্ণতা বৃদ্ধির সাথেও সমানুপাতিক, মানে T2 - T1 এর সাথে সমানুপাতিক। তাহলে আমরা ম্যাথমেটিক্যালি এভাবে ভাবি যে দৈর্ঘ্য বৃদ্ধি L2 - L1 কার সাথে সমানুপাতিক? প্রাথমিক দৈর্ঘ্যের সাথে সমানুপাতিক, দ্যাট ইজ L1 এর সাথে সমানুপাতিক। আর দৈর্ঘ্য বৃদ্ধি L2 - L1 এটা কার সাথে সমানুপাতিক? উষ্ণতা বৃদ্ধি T2 - T1 এর সাথে সমানুপাতিক। তাহলে দুটোর সাথে সমানুপাতিক হলো। তাহলে L2 - L1 সমানুপাতিক L1, L2 - L1 সমানুপাতিক T2 - T1। এবার তোমরা ভেরিয়েশন শিখেছো। ভেরিয়েশন আমাদের বলে যে যদি x সমানুপাতিক y a হয় এবং x সমানুপাতিক b হয়, তাহলে আমরা লিখতে পারি x² নয়, x সমানুপাতিক ab। তার মানে x সমানুপাতিক a হলে, x সমানুপাতিক b হলে আমরা লিখতে পারি x সমানুপাতিক ab। তাহলে L2 - L1 সমানুপাতিক L1, L2 - L1 সমানুপাতিক T2 - T1। Then we can write L2 - L1 সমানুপাতিক L1 into T2 - T1।
এবার এটাকে যদি সমানে করতে হয় তাহলে একটা সমানুপাতিক ধ্রুবক কে দিয়ে গুণ করতে হয়। সমানুপাতিক ধ্রুবক মানে এই কে নয়, সমানুপাতিক ধ্রুবক এখানে যেটা চুজ করা হয় সেটা হচ্ছে আলফা। আলফা দিয়ে গুণ করা হয়, মানে x সমানুপাতিক যদি x এ হয় তাহলে x সমান সমান কনস্ট্যান্ট, কনস্ট্যান্টটাকে কে ধরতে পারো, আলফা ধরতে পারো, বিটা ধরতে পারো, গামা ধরতে পারো, যা কিছু ধরতে পারো। তাহলে L2 মাইনাস L1 সমান সমান L1 সমানুপাতিকটা সমান সমান হয়ে গেল ইন্টু T2 মাইনাস T1 ইন্টু সমানুপাতিক ধ্রুবক আলফা। তাহলে L2 মাইনাস L1 সমান সমান L1 ইন্টু T2 মাইনাস T1 ইন্টু আলফা। এই যে আলফাকে বলা হয় দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। আলফা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, বুঝতে পারলে তো? তাহলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলতে আমরা এখানে যে সমানুপাতিক ধ্রুবকটা পেলাম, এই সমানুপাতিক ধ্রুবকটাকে আমরা বলবো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বা আলফা। এবার প্রশ্ন হচ্ছে তাহলে আমি যে আলফা পেলাম, হাউ টু ডিফাইন ইট, আমি এটাকে কিভাবে সংজ্ঞা দেব, আলফার সংজ্ঞা আমি কিভাবে দেব? দেখো, যখনই কোনো কিছুকে সংজ্ঞা দিতে চাইবে তখন সেই ইকুয়েশন থেকে সেটাকে সাবজেক্ট করে ইকুয়েশনটা লিখে ফেলবে, মানে আলফা ইকুয়াল টু কত সেটা লিখে ফেলবে। আলফা ইকুয়াল টু L2 মাইনাস L1 বাই L1 ইন্টু T2 মাইনাস T1। এবার দেখো খুব সিম্পল, তাহলে আমি যদি L1 কে একক করে দিই, ইউনিট মানে প্রাথমিক দৈর্ঘ্য একক ছিল, আমি এভাবে লিখি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে যে আলফা ইকুয়াল টু L2 মাইনাস L1। L2 মাইনাস L1 মানে কি? দৈর্ঘ্য বৃদ্ধি। দৈর্ঘ্য বৃদ্ধি, রাশিগুলো যেন ভুলে যেও না, তাহলে কিন্তু গন্ডগোল হবে। দৈর্ঘ্য বৃদ্ধি বাই L1 কি ছিল? প্রাথমিক দৈর্ঘ্য, আমি লিখছি দৈর্ঘ্য ইন্টু T2 মাইনাস T1 কি? উষ্ণতা বৃদ্ধি। উষ্ণতা বৃদ্ধি আমি ছোট করে লিখলাম, ব্যাপারটা বোঝা গেল? তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি বাই প্রাথমিক দৈর্ঘ্য ইন্টু উষ্ণতা বৃদ্ধি। এবার তুমি যদি প্রাথমিক দৈর্ঘ্যকে একক করো, প্রাথমিক দৈর্ঘ্যকে তুমি যদি একক করো, ইউনিট করো, এটা তুমি একক করলে, তার মানে তুমি এমন একটা দণ্ড নিলে যার প্রাথমিক দৈর্ঘ্য হচ্ছে 1 মিটার বা 1 সেন্টিমিটার ইত্যাদি। এবার তুমি উষ্ণতা বৃদ্ধি you also made it 1, উষ্ণতা বৃদ্ধিটাকেও তুমি একক করলে। তাহলে আমি কাকে কাকে একক করলাম? প্রাথমিক দৈর্ঘ্যকে একক করলাম, উষ্ণতা বৃদ্ধিকে একক করলাম। তাহলে আলফা সমান সমান, দেখো এর নিচের দুটোই যদি 1 হয়ে যায় তাহলে 1 ইন্টু 1 1 হবে, মানে এটা লেখা আর না লেখা সমান। তাহলে আলফা সমান সমান দৈর্ঘ্য বৃদ্ধি, দৈর্ঘ্য বৃদ্ধি। তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি মানেই দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক না স্যার? একটু অসুবিধা আছে। অসুবিধা হচ্ছে যে দৈর্ঘ্য বৃদ্ধি মানেই দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক হবে যখন তুমি প্রাথমিক দৈর্ঘ্যটা একক নেবে আর উষ্ণতা বৃদ্ধিটা একক নেবে। অর্থাৎ তুমি যদি একক দৈর্ঘ্যের একটা দণ্ড নাও এবং তার একক পরিমাণ উষ্ণতা বৃদ্ধি করো, তাহলে যতটা দৈর্ঘ্য বৃদ্ধি হবে সেটাই আসলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। তোমরা একটু ডেফিনেশনটা লিখতে চাইলে লিখে নাও। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের ডেফিনেশন হচ্ছে একক দৈর্ঘ্যের কোনো দণ্ডের উষ্ণতা একক পরিমাণ বৃদ্ধি করলে, একক দৈর্ঘ্যের কোনো দণ্ডের উষ্ণতা একক পরিমাণ বৃদ্ধি করলে দণ্ডটি যতটা দৈর্ঘ্য বৃদ্ধি হয় বা দৈর্ঘ্য প্রসারণ হয়, দণ্ডটির যতটা দৈর্ঘ্য বৃদ্ধি বা দৈর্ঘ্য প্রসারণ হয় তাকেই বলা হয় ওই দণ্ডের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক হয় না, এটা ভুল, দণ্ডটার উপাদানের।
তাকে বলা হয় ওই দণ্ডের উপাদানের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। বোঝা গেছে? নেক্সট আমি যেটা করব সেটা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের এককটা আমি বার করতে চাইব, ইউনিট। মুছে দিলাম, এটা থাকবে। এর একক যদি বার করতে হয়, তুমি ধরো এগুলোর একক বসিয়ে দিলেই এককটা বার করতে পারবে। এটা হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধি, কতটা দৈর্ঘ্য বৃদ্ধি হলো, তাহলে এটা মিটার বা সেন্টিমিটার এরকম একটা কিছু ইউনিট আসবে। আমি মিটারই লিখলাম, সেন্টিমিটার লিখলেও তফাৎ কিছু নেই। এটা হচ্ছে প্রাথমিক দৈর্ঘ্য, তার মানে এর এককটা হচ্ছে মিটার ইনটু এটা হচ্ছে উষ্ণতা বৃদ্ধি। এটাকে তুমি ডিগ্রি সেন্টিগ্রেড লিখতে পারো। খেয়াল করো, মিটার মিটার কেটে যাচ্ছে, আলফা ইকুয়াল টু হচ্ছে ডিগ্রি সেন্টিগ্রেড টু দি পাওয়ার -1। তার মানে ইন্টারেস্টিং, কিন্তু দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক দৈর্ঘ্যের এককের উপর নির্ভরই করে না, নির্ভর করে উষ্ণতার এককের উপর। তাহলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা সমান সমান ডিগ্রি সেন্টিগ্রেড টু দি পাওয়ার -1, বা এটা হতে পারে কেলভিন টু দি পাওয়ার -1, যদি সেন্টিগ্রেড না করে কেলভিন করো, অথবা এটা হতে পারে ডিগ্রি ফারেনহাইট টু দি পাওয়ার -1। এদের মধ্যে একটা রিলেশন আছে, রিলেশনটা তোমাদের বার করার দরকার নেই, আমি করে লিখে দিচ্ছি, এটা মনে রাখবে। সেটা হচ্ছে সেন্টিগ্রেড স্কেলে আলফার যা মান হবে, ফারেনহাইট স্কেলেও কেলভিন স্কেলেও আলফা তাই মান হবে, আর ফারেনহাইট স্কেলে আলফার মান হবে 9/5 ইন্টু আলফা ফারেনহাইট। তার মানে 9/5 আলফা ফারেনহাইট ইকুয়াল টু আলফা সেন্টিগ্রেড, মানে সেন্টিগ্রেড স্কেলে আলফার মান, বা ইকুয়াল টু আলফা কেলভিন, কেলভিন স্কেলে আলফার মান। তার মানে সেন্টিগ্রেড স্কেলে আলফার মান যা হবে, কেলভিন স্কেলেও আলফার মান তাই হবে, এবং ফারেনহাইট স্কেলে আলফার মানে 9/5 গুণ এই দুটোর সাথে সমান হবে। আমি একটা এক্সাম্পল দিই, তাহলে বুঝবে। তার আগে আরও দুটো কথা একটু বলে নিই। ধরো আমি একটা উদাহরণ দিচ্ছি, ধরো পিতল। পিতলের আলফা হচ্ছে 19 ইন্টু 10 টু দি পাওয়ার -6 পার ডিগ্রি সেন্টিগ্রেড, বা ডিগ্রি সেন্টিগ্রেড টু দি পাওয়ার -1। এটা হচ্ছে পিতলের আলফার মান, মানে পিতলের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এটা। তার মানে তুমি যদি একটা পিতলের রড নাও যার দৈর্ঘ্য হচ্ছে গিয়ে 1 মিটার, এবং সেই পিতলের রডটার উষ্ণতা যদি তুমি 1 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়াও, তাহলে পিতলের রডটার দৈর্ঘ্য বৃদ্ধি হবে 19 ইন্টু 10 টু দি পাওয়ার -6 মিটার। বুঝতে পারলে তো ব্যাপারটা? তার মানে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলতে ধরো এটা পিতলের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। তার মানে তুমি যদি 1 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটা পিতলের রড নাও এবং তার উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়াও, তাহলে তার দৈর্ঘ্য প্রসারণ হবে 19 ইন্টু 10 টু দি পাওয়ার -6। স্যার এবার মিটার হবে না, কারণ তুমি প্রাথমিক দৈর্ঘ্যটা সেন্টিমিটারে নিয়েছিলে, তাই এটা সেন্টিমিটার হবে। সেম। এবার এই যে আলফার মানটা, এটা হচ্ছে সেন্টিগ্রেডে। তুমি যদি কেলভিনে এটা লেখো 19 ইন্টু 10 টু দি পাওয়ার -6 পার কেলভিন, কারণ তোমরা জানো যে উষ্ণতার ব্যবধানের ক্ষেত্রে 1 ডিগ্রি সেন্টিগ্রেড এবং 1 কেলভিন ব্যবধানটা সমান। কিন্তু তুমি যদি ফারেনহাইটে এই মানটা বার করতে চাও, তাহলে হবে 5/9 ইন্টু 19 ইন্টু 10 টু দি পাওয়ার -6 পার ডিগ্রি ফারেনহাইট। তার মানে আলফার মান তুমি সেন্টিগ্রেডে যা হবে, কেলভিনেও তাই হবে। ফারেনহাইটে যদি আলফার মান বার করতে চাও, তাহলে 5/9 দিয়ে সেন্টিগ্রেড বা কেলভিনেরটাকে মাল্টিপ্লাই করতে হবে। এরপর রয়েছে ক্ষেত্র প্রসারণ। ক্ষেত্র প্রসারণ মানে ক্ষেত্রফল প্রসারণ। ধরো আমরা এরকম একটা স্কোয়ার প্লেট নিলাম, স্কোয়ার প্লেট যার ক্ষেত্রফল কি করে বার করতে হয় স্যার? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাই তো?
ক্ষেত্রফল বার করার জন্য আমাদের দৈর্ঘ্য প্রস্থ গুণ করতে হয়। আমি ধরলাম এই ক্ষেত্রফলটা মানে ভেতরের এরিয়াটা, এটা হচ্ছে S1। আবার এটা এই যে ক্ষেত্রফলটা, এটা সব উষ্ণতায় এক নয়। তুমি যদি উষ্ণতা বাড়াও বা কমাও, দৈর্ঘ্য এবং প্রস্থগুলো বাড়বে বা কমবে, তার সাথে সাথে ক্ষেত্রফলও বেড়ে যাবে। ক্ষেত্রফল তো দৈর্ঘ্য এবং প্রস্থের ওপর নির্ভর করে। সুতরাং উষ্ণতা বাড়ালে বা কমালে দৈর্ঘ্য বা প্রস্থ বাড়বে বা কমবে, তার সাথে সাথে ক্ষেত্রফলও পরিবর্তিত হবে, মানে কমবে বা বাড়বে। এই ক্ষেত্রফলটা T1 উষ্ণতা। এবার তুমি এর উষ্ণতা বাড়াবে, কতটা করলে T। আমরা এতদিনে জেনেছি দৈর্ঘ্য প্রসারিত হয়, তাহলে উষ্ণতা বাড়ালে এটাও বাড়বে, তার সাথে সাথে এটাও বাড়বে। তাহলে আলটিমেটলি পুরো মানে দৈর্ঘ্যের দিকেও বাড়বে, প্রস্থের দিকেও বাড়বে, মানে পুরো ওই যে স্কোয়ার প্লেটটা, ওটার দৈর্ঘ্য প্রস্থ সবই বাড়ার ফলে ওটার ক্ষেত্রফলও বাড়বে। এরকম হবে ব্যাপারটা। এদিকেও বাড়লো, এদিকেও বাড়লো। ধরো উষ্ণতা তুমি T2-তে নিয়েছো, ক্ষেত্রফল হয়েছে S2 নতুন। এবার তাহলে দুটো জিনিস আমাকে তৈরি করতে হবে। এক হচ্ছে, তারপর আমার সব কিছু একই রকম, ক্ষেত্রফল বৃদ্ধি বা ক্ষেত্র বৃদ্ধি। ক্ষেত্রফল বৃদ্ধি, কতটা ক্ষেত্রফল বৃদ্ধি হয়েছে? ক্ষেত্রফল যেটা বৃদ্ধি হয়েছে সেটা হচ্ছে S2 মাইনাস S1। উষ্ণতা বৃদ্ধি, কতটা উষ্ণতা বৃদ্ধি হয়েছে? T2 মাইনাস T1। এরপর আগের মতো একই রকম ট্রিটমেন্ট করে যেতে হবে যে S2 মাইনাস S1 সমানুপাতিক S1, প্রাথমিক ক্ষেত্রফলের সাথে সমানুপাতিক, তার মানে ক্ষেত্রফল বৃদ্ধি প্রাথমিক ক্ষেত্রফলের সাথে সমানুপাতিক। নেক্সট S2 মাইনাস S1 উষ্ণতা বৃদ্ধির সাথে সমানুপাতিক, অর্থাৎ T2 মাইনাস T1 এর সাথে সমানুপাতিক। তাহলে এক নম্বর হচ্ছে S2 মাইনাস S1 সমানুপাতিক S1, এর প্রাথমিক ক্ষেত্রফলের সাথে সমানুপাতিক। নেক্সট হচ্ছে S2 মাইনাস S1 সমানুপাতিক T2 মাইনাস T1। এবার এই দুটোকে যদি একসাথে করো তাহলে you will get S2 মাইনাস S1 সমানুপাতিক S1 ইন্টু T2 মাইনাস T1। তাহলে এখান থেকে সমানে আসতে গেলে আমাকে একটা কনস্ট্যান্ট দিয়ে গুণ করতে হবে। S2 মাইনাস S1 ইকুয়াল টু S1 ইন্টু T2 মাইনাস T1 ইন্টু সমানুপাতিকটা হচ্ছে বিটা। এই বিটাকে বলা হয়, দিস ইজ কল্ড ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। সংজ্ঞা নিজেরা দেওয়ার চেষ্টা করবে, নিজেরা লিখবে, লিখে আমাকে স্কুলের যে হোয়াটসঅ্যাপ ওখানে পাঠাবে। আমি যার যার পাবো না তাদের কিন্তু আমি বাড়ির গার্জিয়ানকে ফোন করব পরিষ্কার, হোয়াটসঅ্যাপে যদি না পাই। তাহলে বিটা ইকুয়াল টু S2 মাইনাস S1 বাই S1 ইন্টু T2 মাইনাস T1। একদম পরিষ্কার করে দিলাম, বাড়ির লোককে ফোন করব। সুতরাং বিটার ডেফিনেশন দেবে, বিটার একক তৈরি করবে, ইউনিট। তাহলে বিটার ডেফিনেশন আমি যেন আজকের মধ্যে এগুলো পেয়ে যাই। বিটার ইউনিট আর সেন্টিগ্রেড স্কেলে, ফারেনহাইট স্কেলে এবং কেলভিন স্কেলে আলফা বিটা, এই বিটার বিভিন্ন যে ভ্যালুগুলো তাদের মধ্যে রিলেশনটা এটা করে দেবে। এর পরে রয়েছে আয়তন প্রসারণ গুণাঙ্ক। আয়তন প্রসারণ গুণাঙ্ক আমি ওটা তোমাদের বলবো যে তোমরা একটু বই থেকে পড়বে আয়তন প্রসারণ গুণাঙ্কটা। ক্লিয়ার? নেক্সট ক্লাসে এর পরবর্তী যে অংশটা সেটা নিয়ে আলোচনা করব। টিল দেন, গুড বাই।